আমার খুবই আদরের এবং ব্রিলিয়ান্ট ছোট ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? তোমরা কি পুরাদমে পড়াশোনা শুরু করতে পেরেছো? আমাকে জলদি 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 কমেন্টে জানাও। আর আজকের এই ক্লাসটিতে আমরা ঢাকা বোর্ড 2024 ফিজিক্সের এমসিকিউ সলভ নিয়ে আসতেছি। দেখো তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ চলতেছে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ ক্র্যাশ কোর্স চলতেছে। যদিও রুটিন অনুযায়ী ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো আপাতত আপলোড দিতে পারতেছি না, এর একটা কারণ তোমরা ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো দেখতেছো না। এই তোমরা ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো দেখো না কেন? আমাকে কমেন্ট করো তো, প্রবলেম কি? তোমরা কি এগুলো আগে থাকতে পারো, নাকি ভাইয়ার ক্লাস ভালো লাগে না? তোমরা জাস্ট একটু আমাকে কমেন্ট করে জানাও তো কেন ক্র্যাশ কোর্সের রেগুলার ক্লাসগুলো দেখো না। তো যাই হোক, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজটা অনেকেই দেখো, রেগুলার ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো তোমরা একটু কম দেখতেছো কেন, সেটা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানায় দাও। আর এখানে আমরা এখন নতুন একটা সিরিজ লঞ্চ করেছি, যেখানে তোমরা যেহেতু তোমাদের পুরো বইটা শেষ, তাই না? এখন তোমরা কিছু স্পেসিফিক বোর্ড কোয়েশ্চেন যদি পুরো বইয়ের উপর সলভ করে ফেলো তাহলে খুব ভালো হয়। এই জন্য আমরা ঢাকা বোর্ড 2024 অ্যান্ড সিরিয়াল ওয়াইজ সবগুলো বোর্ড কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করে দিব। অ্যান্ড সিকিউ তো আমরা ক্র্যাশ কোর্সে টাইপ ওয়াইজ সিকিউর মধ্যে করতেই আসি। সো এসএসসি ফিজিক্স এমসিকিউ সলভের আজকে আমরা ঢাকা বোর্ড 2024 করবো। তারপরে আমরা ম্যাথ করবো, কেমিস্ট্রি করবো, জেনারেল ম্যাথ করবো। প্রত্যেকটা সাবজেক্টেই আমরা এই বোর্ডের 24 সালের বোর্ডের এমসিকিউগুলো সলভ করে ফেলবো সিরিয়াল ওয়াইজ। সো দেখো, একটা কাজ করবা। সো এখানে আমি তোমাদের ক্লাসটা শুরু করি আজকে। সো তোমরা যে কাজটা করবা, এই যে ঢাকা বোর্ড 2024 বহু নির্বাচনগুলো দেখছো, সো তোমাদের কাজটা ভাইয়া, তোমরা এই যে এমসিকিউগুলো এমনভাবে আমি তোমাদের করাবো, খুবই ভালো মতো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, কোনো ভিডিও টানবা না। সো এই ভিডিওর মাঝখানে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিব, যে ইনফরমেশনগুলো তোমার এই টাইপের অন্য কোনো কোয়েশ্চেন আসলে যাতে তুমি পারো। তো সেইভাবে আমরা এই পুরোটা শেষ করবো আজকে। যেহেতু টাইম কম, খুব দ্রুত শেষ করতে হবে, এই জন্য আমাদের দেখো আমি এখনই শুরু করে দিচ্ছি। তোমরা জাস্ট এটা মাথায় রাখবা যে ভাইয়া একটা এমসিকিউ সলভ করার মাঝে মাঝে যে অনেকগুলা করে টপিক তোমাকে আমি বলে দিব, বুঝাই দিব, সেইগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, যাতে করে এই সিমিলার টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে, যাতে তুমি পারো। সো দেখো, বোর্ডের সবগুলো কোয়েশ্চেন করে ফেললি এনাফ, তোমার এমসিকিউ প্র্যাকটিসটা এনাফ হয়ে যাবে। আর বোর্ডের কোয়েশ্চেন সলভ করা মানে পুরো বইয়ের উপরই সলভ করা। সো এই সিরিজটা তোমরা প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবা, এমন কোনো স্টুডেন্ট না পায় যে ভিডিওটা দেখতেছো না। সো দেখো, এখানে আমাদের প্রথমে 1 নম্বর ভিডিওটা ভিডিও 1 নম্বর প্রশ্নটা ঢাকা বোর্ডের বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্রটি কোনটি? অবশ্যই হারমোনিয়াম। আমরা জানি হারমোনিয়াম যখন আমরা বাজাই তখন আসলে হারমোনিয়ামে দেখবা কি যে বাতাসে একটা কেমন থাকে, হারমোনিয়াম যারা দেখছো দেখবা কি হারমোনিয়াম উপরে নিচে টানা হয় আর বাতাসের মাধ্যমে সুর সৃষ্টি হয়। ওকে, দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? সো দেখো, আচ্ছা এখানে দেখো এই যে রেঞ্জটা, সো দেখো ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা -10⁻⁴ থেকে 10⁻⁶ শুরু হয়েছে। তাহলে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোনটা বলো তো? গামা রশ্মি, এরপরে এক্স রে, আলট্রাভায়োলেটের পরে দেখো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেই আলোগুলোকে আমরা দেখতে পারি। বাট এই রেঞ্জের যে বাইরে যেগুলো আছে, যেমন গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, এগুলো এই রেঞ্জের ছোট, সেগুলোকে আমাদের চোখ দেখতে পারে না। এই রেঞ্জের বা উপরে যেগুলো আছে সেগুলোকে আমাদের চোখে দেখতে পারে না। সো এখানে আমি ভাইয়া তোমাদের বইয়ের চিত্র, এটা তোমাদের বইয়ে এই চিত্রটা দেওয়া আছে বাংলায়। সো এই চিত্রটা তোমার বই থেকেই শিখবা, বাট এখানে যেহেতু এই যে ইনফ্রারেড, আলট্রাভায়োলেট ইংলিশে দিছে, তো আমি এই জন্য ইংলিশ চিত্রটা আনলাম। সো দেখো, বাংলায় তোমরা অষ্টম অধ্যায় পাবা। অষ্টম অধ্যায়ে এই চিত্রটা কিন্তু, অষ্টম অধ্যায়টা খুললে, পদার্থবিজ্ঞানে অষ্টম অধ্যায়টা খুললে এই চিত্রটা তোমরা পাবা। সো সেখান থেকে জাস্ট বাংলাটা দেখে নিও। সো এখানে দেখো ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য এই যে 10⁻⁴ থেকে 10⁻⁶, এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য এই যে 10⁻⁶ এর পরে, দ্যাট মিনস 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত এই রেঞ্জের আলোগুলো আমরা আমাদের চোখ দেখতে পাই। ঠিক আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো আমাদের চোখ দেখতে পাই। খুবই ভালো মতো মনে রাখো, 400 থেকে 700 এর মধ্যে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে সেগুলো আমাদের চোখ কি করতে পায় বলো তো? দেখতে পায়। এখন তোমাকে বলছে কি দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই যে দৃশ্যমান আলো কত? 400 থেকে 700, তাহলে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? 400। তাহলে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে, তাহলে এই যে 400 সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো? এই যে দেখো, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা, এগুলা সবগুলা ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট। সো এখানে তোমাকে জাস্ট কি দেওয়া আছে? আলট্রাভায়োলেট, এক্স রে আর গামা, তিনটাই দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট। সো এখানে আমাদের কি ইনফ্রারেড, এই যে ইনফ্রারেড বড় হবে না, আলট্রাভায়োলেট, এই যে আলট্রাভায়োলেট আছে না, এই যে আলট্রাভায়োলেট আছে, দেখো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও ছোট আলট্রাভায়োলেট, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও ছোট, সেটা আমরা পেয়ে গেছি কি আলট্রাভায়োলেট। অন্য কোনো অপশন আছে? এই যে মাইক্রোওয়েভ, তাহলে দেখো মাইক্রোওয়েভ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড়। কেন ভাই? এই যে
এই যে এদিকে বাড়তে 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 যে 10⁻⁻⁴ অনেক ছোট, 10⁻10 তার থেকে বড়, এরকম বাড়তে 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 10⁻6 হচ্ছে সবচেয়ে বড়। তো আমাদের দৃশ্যমান আলো হচ্ছে 10⁻6 এর মাঝখানে এই জায়গাটায়। তো সেটাই আমাদের কত হয় 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার মধ্যে। এর থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে আলট্রাভায়োলেট, মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আলট্রাভায়োলেট রেজ। তো দেখো তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্য এই যে আলট্রাভায়োলেট আছে। আর মাইক্রোওয়েভ তো বড়, দৃশ্যমান আলো থেকে বড়। আর রেডিও ওয়েভও দৃশ্যমান আলো থেকে কি বড়। শুধুমাত্র আলট্রাভায়োলেট রে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার, তার থেকেও ছোট হচ্ছে আলট্রাভায়োলেট। সো আশা করি বুঝতে পারছো। দেখো ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি বি হয়, তাহলে তার ভেতরে যে শক্তি জমা থাকে। আচ্ছা দেখো শক্তি, এই যে দেখো শক্তি কি, এটা ক্যাপাসিটরের শক্তি। দেখো ক্যাপাসিটরের শক্তি, সেই শক্তিকে যদি তুমি ইউ দিয়ে প্রকাশ করা হয়, এটা কিসের শক্তি বলতো, এখানে লেখাই তো আছে যে ক্যাপাসিটরের শক্তি। সেই শক্তিকে তুমি যদি ইউ দিয়ে প্রকাশ করা হয়, দেখো নর্মালি যখন চ্যাপ্টার 10 আমি তোমাদের ক্র্যাশ কোর্সে পড়াবো, বিস্তারিত পড়াবো, আপাতত জাস্ট মনে রাখো যে ক্যাপাসিটরের ধারকত্ব যদি হয় সি এবং ভোল্টেজ যদি হয় ভি, তাহলে শক্তি বের করার ফর্মুলা হচ্ছে তিনটা। একটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ QV equal to half Q square by C, হাফ CB স্কোয়ার, হাফ QB, হাফ Q স্কোয়ার বাই C। এই যে তিনটা শক্তি বের করার ফর্মুলা কয়টা, তিনটা। এই যে ক্যাপাসিটরের শক্তি বের করার সব ফর্মুলা হচ্ছে তিনটা। এখানে C কি, ধারকত্ব, V কি, V হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজ, এবং Q, এখানে Qটা হচ্ছে তুমি জাস্ট জেনে নাও, Q হচ্ছে চার্জের পরিমাণ। Q হচ্ছে কি চার্জের পরিমাণ, ঠিক আছে। কিউ হচ্ছে চার্জের পরিমাণ, ভি তো এখানে বলছি ধারকত্ব, এবং ভি হচ্ছে ভোল্টেজ যদি হয়, তাহলে ধারকের শক্তি, এটা কার শক্তি, এটা হচ্ছে ধারকের, ঠিক আছে। তাহলে ধারকের শক্তি ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, হাফ কিউবি, হাফ কিউ স্কোয়ার বাই সি। এখানে অপশনে আমাদের কোনটা আছে বলছো, হাফ সিবি স্কোয়ার। সো ধারকের শক্তি হচ্ছে হাফ সিবি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা যদি 4 নম্বর প্রশ্নটার দিকে দেখাই, কোনটির কার্যপ্রণালীতে তড়িৎচুম্বক আবেশ ব্যবহার করা হয়। তাহলে তড়িৎচুম্বকীয় আবেশ ব্যবহার করা হয় হচ্ছে ট্রান্সফরমারে। চ্যাপ্টার 12 প্রশ্ন, যদি ট্রান্সফরমারের মধ্যে কি ব্যবহার করা হয়, তড়িৎচুম্বক আবেশ ব্যবহার করে আমরা কি করি, ভোল্টেজ ডাউন করি বা ভোল্টেজ আপ করি, ইলেকট্রিসিটি ডাউন করি অথবা ইলেকট্রিসিটি আপ করি। সো এটা আমাদের ট্রান্সফার হবে। সরাসরি বাহির হতে ভেতরে অঙ্গ দেখার প্রক্রিয়াটির নাম কি। তাহলে সরাসরি আমরা বাইরে থেকে যদি ভেতরে অঙ্গ দেখতে চাই, মানে মানুষের ইন্টারনালি বডির মধ্যে কি কি চলতেছে সেটা যদি দেখা যায়, সেই পরীক্ষাটার নাম হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি, সিটি স্ক্যান। সিটি স্ক্যানের মধ্যে সরাসরি বাহির থেকে আমরা ভেতরের কোন একটা বস্তুর দৃশ্য দেখতে পাই। এবার দেখো 6 নম্বরটা কি বলছে, 6 নম্বর কোন রাশি যুগলের মাত্রা একই। এই যে কাজ আর শক্তি, দেখো কৃত কাজ সমান সমান কি বলতো, ব্যয়িত শক্তি। কৃত কাজ সমান সমান হচ্ছে তোমাদের ব্যয়িত শক্তি। কৃত কাজ সমান সমান হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে কাজ আর শক্তি কি একই না? তাহলে কাজের যেই কোন রাশি যুগলের মাত্রা এক, কাজের যে মাত্রা, কাজের যে একক, আচ্ছা এই দেখো কাজের যে একক, তাহলে শক্তিরও একক কি, সেম। তাহলে শক্তির একক, কাজের একক সমান সমান কি, শক্তির একক। কাজের একক কি বলো, কাজের একক হচ্ছে জুল, তাই না? কাজের একক হচ্ছে জুল, সমান সমান কি, শক্তির একক সেটাও কি বলতো, সেটাও হচ্ছে গিয়া জুল। এখন কাজের মাত্রা কি, কাজ হচ্ছে এফএস, তাই না? এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এটা হচ্ছে কি কাজের মাত্রা, ঠিক আছে। কৃত কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। এবং কাজ আর শক্তি যেহেতু একই জিনিস, তাহলে শক্তিরও মাত্রা কি বলতো, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। এটা মুখস্থ রাখবা, কাজ আর শক্তির মাত্রা এক, এককও এক, এবং কাজ যে পরিমাণ কাজ করবে ঠিক সেই পরিমাণ শক্তিই তোমার কি হবে, ব্যয় হবে। মানে তুমি যে পরিমাণ কাজ করছো ঠিক সেই পরিমাণ শক্তিই ব্যয় হবে। তাহলে কাজ আর শক্তি একই জিনিস, তার মানে তাদের এককও এক, তাদের মাত্রা এক। তাহলে কোন রাশি যুগলের মাত্রা একই, কাজ ও শক্তি। আর দেখো নিচের কোন যন্ত্রে এক্স রে ব্যবহৃত হয়, সহজ কথা, তোমার হচ্ছে সিটি স্ক্যান ও রেডিওথেরাপি। এগুলো তো মুখস্থ, চ্যাপ্টার 13 না হয় 14, এই 13-14 এগুলো থেকে থিওরি এগুলো আসে, এগুলো তো ডিরেক্ট মুখস্থ। তাহলে নিচের কোন যন্ত্রে এক্স রে ব্যবহৃত হয়, সিটি স্ক্যান ও রেডিওথেরাপিতে এক্স রে ব্যবহৃত হয়। নিচের কোন সম্পর্কটি সঠিক। সো দেখো এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর একটা প্রশ্ন। চ্যাপ্টার 6-এ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে বিটা ইকুয়াল টু কি বলতো 2 আলফা, অ্যান্ড গামা ইকুয়াল টু আমরা কি জানি 3 আলফা।
সো এখানে গামা ইকুয়াল টু দেওয়া আছে 3/2 বিটা। আচ্ছা আলফা ইকুয়াল টু 3 বিটা, এইটা তো অপশন হইতে পারে না, কারণ আমরা জানি বিটা ইকুয়াল টু 2 আলফা, তাহলে এটা গামা ইকুয়াল টু 3 আলফা। তো আলফা ইকুয়াল টু 3 বিটা কি হবে, কারণ এই যে 2 আলফা ইকুয়াল টু বিটা, তাহলে এই অপশন তো হইতে পারে না। বিটা ইকুয়াল টু 2 গামা, বিটা ইকুয়াল টু কি 2 গামা হবে? দেখো বিটা ইকুয়াল টু হচ্ছে 2 গামা হবে না, কারণ বিটা ইকুয়াল টু হচ্ছে 2 আলফা। তাহলে আলফার যদি বসায় দাও তাহলে হচ্ছে কি গামা বাই 3, তাহলে এটা জীবনেও 2 গামা হবে না, সো এই অপশনে হবে না। আর গামা ইকুয়াল টু 2 আলফা, না না, অলরেডি আমরা দেখে আসতেছি যে গামা ইকুয়াল টু কি বলতো 3 আলফা। সো এখানে আমাদের একটা অপশনও কারেক্ট হলো না। তাহলে এটা কিভাবে কারেক্ট হলো, এই যে অলরেডি আমরা দেখতেছি গামা ইকুয়াল টু কি বলতো 3 আলফা। আর এখান থেকে দেখো বিটা ইকুয়াল টু যদি 2 আলফা হয়, তাহলে আলফা ইকুয়াল টু কি বলতো, আলফা ইকুয়াল টু কি বিটা বাই 2। তাহলে আলফা ইকুয়াল টু কি পাইলা এখান থেকে, বিটা বাই 2। সো এই যে এখানে এসে এই যে গামা ইকুয়াল টু 3 আলফা না, 3 আলফা, আলফার জায়গায় কত পাইছো, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 পাইছো না অলরেডি এই রিলেশন থেকে আলফা ইকুয়াল টু কি বিটা বাই 2 পাইছো, তো পাইছো, অবশ্যই পাইছো। সো এখানে আলফার জায়গায় কি বিটা বাই 2 বসায় দাও, তাহলে এই যে 3/2, যেহেতু 3 এর নিচে 2 আছে, তাহলে এখানে চলে আসবে কি বলতো 3/2, আর এখানে কি বিটা। তাহলে তুমি এখানে কি পাইছো, এই যে গামা ইকুয়াল টু 3/2 বিটা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি গামা ইকুয়াল টু 3/2 বিটা। ওকে, বুঝে গেছো আশা করি। এবার দেখো 9 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 9 নম্বর প্রশ্নটা কি বলছে তোমাদের, এই দেখা যায়, আমি কি আর একটু জুম করব বলো তো, আর একটু কি জুম করব? আচ্ছা আর একটুখানি জুম করি, আর একটুখানি জুম করলাম তোমাদের দেখার সুবিধার্থে, আর একটুখানি জুম করলাম। এখন তো আশা করি যে পুরাপুরি দেখা যায়। হ্যাঁ, তো এখানে দেখো 9, কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করে, এই যে ডিরাক। আচ্ছা দেখো তোমরা কিন্তু আসলে নর্মালি এই যে 13-14 এই দুইটা চ্যাপ্টারকে পড়ো না, তো এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আসে। অলরেডি আমরা দেখলাম দুইটা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে কিন্তু এদের চলে আসছে, ঠিক আছে। এমসিকিউ এর জন্য পুরো বই তোমাদের পড়তে হবে, সো কিছুই করার নাই। এখানে দেখো স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে, এটা তুমি অবশ্যই জানো, এটা একটা স্পন্দন গতি। কারণ স্প্রিংকে যখন আমরা এই যে এটা যদি হয় আমাদের একটা স্প্রিং, এখানে যদি আমরা একটা বল ঝুলায় এইভাবে টেনে ছেড়ে দেই, তাহলে এটা উপরে উঠবে আবার নিচে নামবে, উপরে উঠবে আবার নিচে নামবে, উপরে উঠবে আবার নিচে নামবে। তো যখন নিচে নামবে বল কাজ করবে কোথায় বলো তো, উপরের দিকে। যখন উপরে উঠবে বল কাজ করবে কোথায়, নিচের দিকে। তাহলে কোনো বস্তুর গতি যদি এমন হয়, গতিকালের অর্ধেক সময় কোনো একটা দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসে, দেখো তো উপরে নিচে উপরে নিচে উপরে নিচে, তখন তাকে আমরা কি বলি, স্পন্দন গতি না। স্পন্দন গতি আরো একটা সংজ্ঞা আছে, সো এটা আর দিলাম না। সো এই যে উপরে নিচে যাবে। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে কেমন গতি, স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতির আরো উদাহরণ কি, স্পন্দন গতির আরো উদাহরণ হচ্ছে একটা পেন্ডুলামকে যদি উপরে উঠায় ছাইড়া দাও, তাহলে এটা এরকম 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 দুলতে থাকবে। সো এটা যদি যেহেতু এরকম এরকম দুলতে থাকবে, তাহলে এই যে পেন্ডুলামের গতি, এই যে পেন্ডুলামের গতি মানে এই যে এরকম ভাবে দুলতে থাকবে না। বুঝছো তো নাকি বুঝো নাই বলো? যদি না বুঝো আমি আরেকবার এঁকে দেখাই। এই যে ধরো একটা ছোট পেন্ডুলাম, এটাকে ধরো হচ্ছে এই পজিশনে উঠায়া ছেড়ে দিলা, তাহলে এইখানে আসবে, আস্তে 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 আবার এই পজিশনে আসবে। তাহলে এটা কি হইতে থাকবে বলো তো, একবার উপরে যাবে একবার নিচে যাবে, একই পথে বারবার এরকম 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 বিপরীত দিকে ফিরে আসবে না। সো এই যে এই গতিটাকে আমরা কি বলবো, স্পন্দন গতি। আবার দোলনায় যে দোল খাও না, ওটাও একটা কি স্পন্দন গতি। সো একটা স্প্রিংকে যদি তুমি স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে, স্পন্দন গতি। তাহলে দেখো এরপর 11 নম্বরটা দেখো, একটি বস্তুর স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর স্বরণ নির্ণয়ের জন্য, আচ্ছা স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে ইউ ইকুয়াল টু 0। স্বরণ নির্ণয়ের সূত্র কয়টা আছে বলতো? স্বরণ নির্ণয়ের সূত্র আছে একটা, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে। আরেকটা স্বরণ নির্ণয়ের সূত্র আছে ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা একটা আছে। আরেকটা স্বরণ নির্ণয়ের সূত্র আছে, সেটা কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে এখান থেকে আমরা এসটা বের করবো আর কি। সো দেখো এই ফর্মুলা অনুযায়ী ইউ যদি 0 বসাও, তাহলে ভি বাই 2 ইন্টু টি, এরকম কোনো অপশন আছে নাই, তাহলে এইটা হবে না। এরপরে স্মরণ বের, এখানে যদি ইউ বসায় দাও, তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে 0। সত্যি কথা, এটা 0 হয়ে যাবে, তাহলে এই পুরাটা 0 হয়ে যাবে। বাট এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এরকম কোনো অপশন আছে না। এই যে একটা আছে এস ইকুয়াল টু এটি স্কোয়ার বাট হাফ নাই, তাহলে এটাও অপশন কারেক্ট হবে না। এরপরে যদি আমরা তাহলে দেখলাম এই দুইটার একটা দিয়েও স্মরণ বের করতে পারতেছি না। এখন এটার দিকে যদি তাকাই, এখানে আমরা যদি ভি স্কোয়ার, ইউ কত, ইউ হচ্ছে 0 স্কোয়ার প্লাস এখানে আমাদের 2as, তাহলে এখানে দেখো 0 যদি আমি
হচ্ছে মুছে দেই, তাহলে দেখো এই জিরোর সাথে কোনো কিছু প্লাস করা না করা একই কথা। সো এখান থেকে 2as ইকুয়াল টু কি পাইতেছো ভি স্কোয়ার না, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি পাবো, এই কি পাবো রে, ভি স্কোয়ার বাই 2a, এই যে ভি স্কোয়ার বাই 2a, ঘ 11 ঘ, এফ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a। এত সহজ প্রশ্ন, অনেক সহজ প্রশ্ন আসছে 2024 সালে। পোলাপান বলছে কি আইসা কঠিন, ভাইয়া কঠিন। আমি বুঝলাম না ঢাকা বোর্ডের পোলাপানগুলা, আমার ছোট ভাইগুলা যাদের আমি টিউশন পড়াইতাম, ওরা আইসা বলতেছে কোয়েশ্চেন কঠিন। আমি কোয়েশ্চেন দেখি যে এত সহজ প্রশ্ন হতে, এই বলো তোমাদের কাছে কি কঠিন লাগে কিনা বইলো আমার, ঠিক আছে। একটি স্ক্রুয়ের পিচ 0.55 মিলিমিটার। সো এই যে দেখো পিচ দেওয়া আছে, কি পিচ ইকুয়াল টু দেওয়া আছে 0.5 মিলিমিটার, ঠিক আছে। আর ভাগ সংখ্যা, এই যে ভাগ সংখ্যা দেওয়া আছে কত বলো তো, ভাগ সংখ্যা দেওয়া আছে হচ্ছে 100। তাহলে তোমাকে বের করতে বলছে কি স্ক্রু গজের ন্যূনাঙ্ক। তাহলে ন্যূনাঙ্ক বের করার সূত্র হচ্ছে ন্যূনাঙ্ক সমান সমান পিচকে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। তাহলে পিচ ভাগ হচ্ছে কি বলতো, ভাগ সংখ্যা। আজকের পর থেকে এটা জীবনে ভুলবা, পিচকে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবা, ন্যূনাঙ্ক পেয়ে যাবে। তো এখানে পিচ কত তোমার, এই যে 0.5, পিচ কত 0.5, এটাকে ভাগ করতেছো কত দিয়ে, 100 দিয়ে। তাহলে তুমি যেটা পাবা 0.005 মিলিমিটার, কারণ এখানে ইউনিট তো মিলিমিটার ছিল, এই যে 100 তো কোনো ইউনিট নাই, আর এটার ইউনিট ছিল কি মিলিমিটার। তাহলে 0.005 মিলিমিটার। তাহলে অপশন হচ্ছে খ। ক্ষমতার মাত্রা কোনটি, দেখো ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কোয়ার পার টি কিউব। এটা তো ডিরেক্টলি মুখস্থ। এখন নর্মাল ক্লাসে আমি তোমাদের দেখাবো না যে কিভাবে আমরা ক্ষমতার মাত্রাটা বের করবো, আপাতত নৈবিত্তিকটা আর বড় করলাম না। সো ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কোয়ার পার টি কিউব। আপেক্ষিক তাপের একক কি, জুল পার কেজি পার কেলভিন। এই যে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। আপেক্ষিক তাপ কি জানো, না জানলে বলো কমেন্ট করো। চ্যাপ্টার 6 আমাদের দ্রুতই আসবে, ক্র্যাশ কোর্সে চ্যাপ্টার 3 আসতেছে। তোমরাই হচ্ছে অনেকে কি করছো, কমেন্ট করছো একটা পোস্টে, সবাই পোল ক্রিয়েট করছিলাম, পোলে বলছো ভাইয়া চ্যাপ্টার 3 করান। সো নেক্সট ক্লাস থেকে তোমাদের চ্যাপ্টার 3 কিন্তু ক্র্যাশ কোর্সে চলে আসবে, ফিজিক্স। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত এই এমসিকিউ গুলো জাস্ট যেগুলো পড়তেছো সেগুলো মুখস্থ করে ফেলা যায়, এগুলো তো মুখস্থ। যে আপেক্ষিক তাপের একক কোনটি, জুল পার কেজি পার কেলভিন। এখন আপেক্ষিক তাপ কি সেটা আমরা তো ডিসকাস করবে। এখন 15 নাম্বারটা দেখো, 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত। তাহলে দেখো ভরবেগ সবকিছু কেজি মিটার পার সেকেন্ড, তার মানে কিলোমিটার পার আওয়ারকে কিলোমিটার পার আওয়ারে রাখা যাবে না, মিটার পার সেকেন্ডে নিতে হবে। নিব কিভাবে, এই যে 72 কে কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটারকে মিটারে নিতে হইলে কি করতে হয় বলো, 1000 দিয়ে গুণ করতে হয়। আর পার আওয়ার মানে কি দিয়ে ভাগ করতে হয়, 3600 দিয়ে ভাগ করতে হয়। সো এইখানে তুমি যদি করো তাহলে তুমি যেটা পাবা, এই যে এটা কাটা, তারপরে হচ্ছে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 72/36, তাহলে 720 ভাগ 36 তুমি পাবা হচ্ছে 20। এখানে তুমি পাইলা হচ্ছে 20। আর এখানে কি দেখো তো, এখন ভরবেগ চাইছে, তাই না। তো আমরা জানি ভরবেগের সূত্র কি বলো, ভর এবং বেগের গুণফলকেই তো ভরবেগ বলে। তাহলে ভরবেগকে প্রকাশ করা হয় কি দিয়ে, পি দিয়ে। পি ইকুয়াল টু কি বলো তো, এমভি। কিচ্ছু না ভাই, জাস্ট খালি ভর আর বেগের গুণফলই হচ্ছে কি ভরবেগ। এখানে কি ভর দেওয়া আছে বলো, এই ভর দেওয়া আছে না, কই রে, ভর তো দেওয়া আছে, এই যে ভরের একটি গাড়ির বেগ, তাহলে এই যে বেগ, তাহলে ভর আর বেগ, তাহলে পি। এই যে আমরা এখানে কি পাইলাম বলো তো, এটা পাইলাম আমরা ভি। এটা আমরা কি পাইছি বলো, এটা পাইছি আমরা ভি, কারণ এই যে বেগ 72 কিলোমিটার পার আওয়ার ছিল, সেটাকে জাস্ট মিটার পার সেকেন্ডে নিছি। এটারে কিসে নিছি, মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কি 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কি এমভি। তাহলে পি ইকুয়াল টু এমভি হইলে পি ইকুয়াল টু এম কত বলো, এম হচ্ছে 1500, এম হচ্ছে গিয়ে 1500, ভি হচ্ছে কত 20। তো এটারে যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবা কত, 30,000। 15 × 30 আর হচ্ছে 4টা শূন্য, তাহলে হচ্ছে 30,000। এই 30,000কে সাইন্টিফিক ফর্মে কিভাবে লেখা যায়, এই যে 3 × 30,000কে সাইন্টিফিক ফর্মে লেখা যায় 3 × 10⁴। আর ভরবেগের একক কি, এই যে এম এর একক, ভরের একক কেজি, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 3 × 10⁴, এই যে 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো 15 নাম্বার শেষ। এবার আমাদের বলছে কি নিচের উদ্দীপকের আলোকে 16 আর 17 নম্বর প্রশ্ন উত্তর দাও। তাহলে আগে আমরা উদ্দীপকটা দেখি, তারপরে আমরা 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এখনই দিয়ে দিব। সো উদ্দীপকে আমাদের কি বলছে, উদ্দীপকে জাস্ট একটা চিত্র দেওয়া আছে, একটা লেন্সের চিত্র দেওয়া আছে, বলছে চিত্রে ওসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই যে এটা ধরো আমাদের ও, আর এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের ধরো হচ্ছে সি।
তাহলে এই যে এই ও থেকে সি পর্যন্ত ওসি এর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বলতো, এখানে লিখি আমি ওসি ইকুয়াল টু কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। ওসি দেওয়া আছে কত 12 সেন্টিমিটার। এখন ওসি কি বলতো, বক্রতার ব্যাসার্ধ না? তাহলে ওসি যদি বক্রতার ব্যাসার্ধ হয় তাহলে ফোকাস ওএফ কি হবে বলতো, ফোকাস দূরত্ব ওএফ কি হবে, এই যে 12 ভাগ হচ্ছে 2, তার মানে কি 6 সেন্টিমিটার। তার মানে আমরা এই যে ওসি ডিস্টেন্সটা পাইলাম কত 12, তাহলে ফোকাস কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দুই দিয়ে ভাগ করলে তাহলে ওএফ পেয়ে গেলাম আমরা কত 6 সেন্টিমিটার। তাহলে ওসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আর এফ মানে কি, এই যে এফ থেকে বস্তু কতটুকু, তাহলে ও থেকে এফ পর্যন্ত হচ্ছে কত সেন্টিমিটার বলতো 6 সেন্টিমিটার। ও থেকে এফ পর্যন্ত কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার। তাহলে এফ থেকে এ পর্যন্ত কত সেন্টিমিটার হবে বলতো, কত সেন্টিমিটার হবে, এই যে এফ বলে দিছে 4 সেন্টিমিটার। তাহলে ও এ বস্তু কত দূর আছে বলতো, ইউ মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য কত, ও এ, ইউ মানে বস্তুর দৈর্ঘ্য না, তাহলে ও এ সমান সমান কত দেওয়া আছে বলতো। আচ্ছা, সকল দূরত্ব লেন্সের বা তোমার হচ্ছে দর্পণের সকল দূরত্ব হচ্ছে কি মেরু বা বক্রতার মেরু থেকে আমাদের কি করতে হয় বলো, একদম কেন্দ্র থেকে মেরু থেকে সবগুলা দূরত্ব কি করতে হয়, মেজার করতে হয়। তাহলে ইউ ইকুয়াল টু ও এ কত 6 প্লাস 4, দেখো ওএফ হচ্ছে 6, কিভাবে পাইলাম, এই যে ওসির অর্ধেক হচ্ছে ওএফ, তাহলে ওএফ যদি হয় 6 তাহলে ও এ কত বলতো 6 প্লাস 4, তাহলে 6 প্লাস 4 হচ্ছে কত 10, তাহলে ও এ সমান সমান আমরা দেখতে পাচ্ছি যে 6 প্লাস 4 এই যে 10 সেন্টিমিটার। তাহলে এইটা কি আমাদের বস্তু কত দূরত্বে আছে, বস্তু এই যে ও এ বরাবর বস্তু রাখছো না, এ পজিশনে বস্তু রাখছো না, এ বি বস্তু রাখছো কোথায়, এ পজিশনে, তাহলে ও এ বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দূরত্ব কত, ইউ হচ্ছে 10 সেন্টিমিটার। লেন্সটি হতে কত দূরত্বে এ বি এর প্রতিবিম্ব গঠিত হবে, এই যে বস্তু, সেই বস্তুর প্রতিবিম্বটা কত দূরত্বে হবে। তাহলে দেখো আমরা অলরেডি জানি যে ভি আমাদের চাইছে, আর এফ আমরা জানি এফ কত অলরেডি, এই যে ওএফ কে আমরা মানে হচ্ছে কি বলে ফোকাস দূরত্ব, সেই ফোকাস দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এখানে আমরা হচ্ছে এফ দিয়ে প্রকাশ করি 10 সেন্টিমিটার। তো অলরেডি আমরা জানি সেটা কি, একটা ফর্মুলা আমরা লেন্সের জন্য জানি 1/u প্লাস 1/v ইকুয়াল টু হচ্ছে কি বলতো 1/f। এখন আমাদের লাগবে কি বলতো, ভি লাগবে, মানে হচ্ছে কত দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্বের দূরত্বটা আমরা কি দিয়ে বের করি, ভি দিয়ে। সো এখানে আমাদের আসবে হচ্ছে কি 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f মাইনাস হচ্ছে কি বলতো 1/u। এখন এটাকে যদি তুমি লসাগু করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এফ ইউ, আর এখানে পাবা হচ্ছে ইউ মাইনাস এফ। এখন তোমার কি ভি লাগবে নাকি 1/v লাগবে, তোমার তো লাগবে কি ভি। তো তোমার যেহেতু ভি লাগবে তাহলে ভি এটারে উল্টায় দাও, তাহলে ভি ইকুয়াল টু কি চলে আসবে বলতো, ভি ইকুয়াল টু চলে আসবে উপরে এফ ইউ, নিচে আসবে হচ্ছে ইউ মাইনাস এফ। এটার একটা শর্টকাট আকারেও মনে রাখতে পারো, ঠিক আছে, এটাকে একটা চাইলে শর্টকাট আকারেও মনে রাখতে পারো। ওকে, সো এখান থেকে বি ইকুয়াল টু এফ ইউ পাইলাম না। এখন আমাদের ভি যদি আমরা বের করে ফেলি, ভ্যালুগুলো জাস্ট বসায় দিই, এফ কত বলো, এফ হচ্ছে 10, ইউ কত, ইউ হচ্ছে কি আমাদের 6, আর ইউ মাইনাস তাহলে হচ্ছে আমাদের কত, সরি এফ তো 10 না, এফ কত, এফ হচ্ছে 6, ভুল করে ফেললাম কেন, এফ হচ্ছে 6, ইউ হচ্ছে 10, তাহলে এফ হচ্ছে 6, ইউ হচ্ছে 10। তাহলে ধরো এই যে ইউ এর জায়গায় 10 বসাইলাম, এফ এর জায়গায় 6 বসাইলাম, তাহলে এখানে আমাদের কি 10 মাইনাস কত, 10 মাইনাস এফ এর জায়গায় কত বসাবো বলো, এফ এর জায়গায় বসাবো হচ্ছে 6। ওকে, তাহলে উপরে আসবে কত 60, আর নিচে আসবে কত 4, তাহলে 4 15 60, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত, এখানে 15 সেন্টিমিটার। অ্যান্সার চলে আসবে কত 15 সেন্টিমিটার, যে ঘ 15 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমাদের দেখতে হবে কি 17 নম্বর প্রশ্নটার দিকে যদি একটু তাকাও, কি বলছে 17 নম্বর প্রশ্নটা বলছে লক্ষ্য বস্তু এবি কে লেন্সের দিকে 7 সেন্টিমিটার সরালে, তাহলে তুমি করবা কি, দেখো এবি কে 7 সেন্টিমিটার সরাবা। সো আমি যদি চিত্রটা তোমাকে একটু দেখাই, আবার নতুন করে যদি একটু চিত্রটা দেখাই, সেটা হচ্ছে এবি কে তুমি কয় সেন্টিমিটার সরাবা বলো তো, 7 সেন্টিমিটার। আচ্ছা দেখো তো ফোকাস দূরত্ব কয় সেন্টিমিটারে, 6 সেন্টিমিটারে। তাহলে এবি কে তুমি 7 সেন্টিমিটার সরাবা, তাহলে এইটা কত সেন্টিমিটার ছিল, 4 সেন্টিমিটার। তাহলে তুমি যদি 7 সেন্টিমিটার ছড়াও, আর এটা কত সেন্টিমিটার ছিল, 6 সেন্টিমিটার, তাহলে টোটাল কত ছিল 10 সেন্টিমিটার না। তাহলে 10 সেন্টিমিটার থেকে যদি তুমি 7 সেন্টিমিটার সরাও তাহলে কয় সেন্টিমিটারে রাখলা বলো তো, 3 সেন্টিমিটারে রাখলা না। আগে এবি কয় সেন্টিমিটার দূরত্বে ছিল বলো, আগে এবি কয় সেন্টিমিটার দূরত্বে ছিল, আগে এবি কিন্তু আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত কয় সেন্টিমিটার দূরত্বে ছিল বলো, 10 সেন্টিমিটার দূরত্বে ছিল। এখন এটাকে সরায়া তুমি কয় সেন্টিমিটার নিয়ে সরাবা বলো,
7 সেন্টিমিটার তুমি সরায় এখানে নিয়ে আসবা, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত বলো তো 3 সেন্টিমিটার। তার মানে তুমি ফোকাসের, তাহলে দেখো মেরু এবং ফোকাসের মধ্যে বস্তুটা রাখলা, তাহলে বস্তুটা আমার থাকবে কোথায়? এখন বস্তুটা আমার আছে কোথায়? 7 সেন্টিমিটার ছড়ানোর পরে বস্তুটা আমার আছে এইখানে, তাহলে বস্তুটা এইখানে। তার মানে কোথায় কোথায় রাখছো? এই যে মেরু এবং ফোকাসের মাঝখানে রাখছো না বস্তু। তাহলে বিম্ব কেমন হবে? অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্ব প্রধান ফোকাসে অবস্থিত হবে, এটা তো হবে না, কারণ এটা কোথায় হবে? বাইরে হবে, তো প্রধান ফোকাসে হবে না, যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে উৎপন্ন বিম্বের জন্য বিবর্ধন হবে 2। দেখো এটা করার দরকারই নাই, কারণ এই প্রশ্নে যেহেতু একটা ভুল আমি পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 1 আর 3। তাহলে হচ্ছে 2 নম্বর, 1 2 3 তো আর হবে না, 1 নম্বর সঠিক, 2 নম্বরটা ভুল, মানে অ্যান্সার হচ্ছে 1 আর 3। আবার ধর 1 নম্বরটা ভুল ছিল, 2 নম্বর আর 3 নম্বর সঠিক, তাহলে 1 নম্বর ভুল পাওয়া মানেই 2 আর 3, এভাবে দাগা দিবা। তো এটা করারই দরকার নাই 3 নাম্বারটা। তাও যদি তোমরা একটু বুঝার ট্রাই করো যে আচ্ছা কিভাবে বিবর্ধনটা বের করব, সো বিবর্ধনটা কিভাবে বের করব, বিবর্ধনটা আমি তোমাদের একটু বের করা দেখায় দিই। তাহলে এখন দেখো তো বস্তু কতটুকু দূরত্বে রাখছি আমরা, 7 সেন্টিমিটার সামনে চলে আসছি। আগে ছিল 10 সেন্টিমিটার, এখন 7 সেন্টিমিটার সামনে চলে আসলে এখন ইউ কত বলো তো? ইউ হচ্ছে আমাদের কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। ইউ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এফ কত? এফ তো আমাদের অলরেডি জানি আমরা কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমাদের কি বের করতে হবে বলতো? ভি বের করতে হবে। ভি ইকুয়াল টু ওয়াট? একটু আগে ভি এর একটা শর্টকাট আমরা দেখছিলাম, কি বলতো? এফ ইন্টু ইউ, এফ ইন্টু ইউ, তাহলে হচ্ছে কি, আর এখানে হচ্ছে ইউ মাইনাস এফ। সো এই শর্টকাট অনুযায়ী এফ ইন্টু ইউ, তাহলে আমাদের এখানে কত আসবে? এফ কত বলো? এফ কত? এফ তো আমাদের 6, আর ইউ কত? ইউ হচ্ছে আমাদের 3, আর এখানে আমাদের ইউ কত? এখানে আমাদের 3, আর এখানে এফ কত? এফ হচ্ছে আমাদের 6। তাহলে তুমি এখানে কত পাবা? উপরে পাবা হচ্ছে 18, আর নিচে পাবা হচ্ছে -3, তাহলে তুমি এখানে কত পাচ্ছ? -6। তাহলে বিম্বের অবস্থান মাইনাস কেন? অবশ্যই এটা একটা অবাস্তব বিম্ব না, পিছনে চলে যাবে লেন্সের, যার কারণে এটা মাইনাসই আসবে। তো এখন দেখো আমাদের বিবর্ধন বের করার সূত্র কি বলতো? বিবর্ধন বের করার সূত্র কি? বিবর্ধন বের করার সূত্র, বিবর্ধনকে প্রকাশ করা হচ্ছে এম দিয়ে, তাহলে মডুলাস অফ ভি বাই ইউ। তাহলে বিবর্ধন বের করার সূত্র হচ্ছে মডুলাস অফ ভি বাই ইউ। তাহলে ভি কত পাইছি আমরা? -6, আর ইউ কত পাইছি আমরা? ইউ পাইছি হচ্ছে আমরা 3। কত পাইছি? ইউ পাইছি হচ্ছে আমরা 3। সো আমরা এখানে ইউ পাইছি হচ্ছে 3। এই যে ইউ কত পাইছিলাম? 3 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখছি। তো এখানে দেখো মডুলাসের ভেতরে প্লাস থাকুক মাইনাস থাকুক, ওটা কি মডুলাস দেওয়ার মানে হচ্ছে আমরা অলওয়েজ আমরা প্লাস ভ্যালুটা কনসিডার করব। সো এখানে আমাদের এই যে 6/3, তাহলে এখানে কত চলে আসবে বলতো? এখানে চলে আসবে হচ্ছে 6/3, এখানে চলে আসবে বিবর্ধন 2। তো এটা এক্সট্রা করলাম, এটা আমাদের করার দরকার ছিল না, বাট তোমাদের বোঝানোর খাতিরে আমি এটা এক্সট্রা করলাম। এখন বলো এখানে কি বলছে? নিচের উদ্দীপকের আলোকে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। এখন 18 নম্বর প্রশ্ন বলছে বর্তনীর তুল্য রোধ। তাহলে বর্তনীর তুল্য রোধ আর এস কিভাবে বের করব? প্রথমে এইখানে হচ্ছে আমরা 2 ওহম, আর যে কোনো দুইটা রোধ যদি প্যারালালে থাকে তাদের তুল্য রোধ বের করে। এই যে দেখো এই দুইটা কি সমান্তরালে আছে না? যদি সমান্তরালে থাকে তাহলে দুইটা রোধের জন্য সমান্তরাল তুল্য রোধ কি? উপরে হবে রোধ দুইটার গুণফল, নিচে হবে রোধ দুইটার যোগফল। তাহলে উপরে হবে 4 × 4, নিচে হবে 4 + 4। এটা একটা শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাট কই শিখাবো? বেসিক ক্র্যাশ কোর্সে শিখাবো, ঠিক আছে? ফ্রি ক্র্যাশ কোর্সটা যেটা চলতেছে সেই ক্র্যাশ কোর্সে শিখাবো। আর পেইড কোর্সে তো তোমাদের এইগুলার খুব এক্সটেন্ডেড ভার্সন বিস্তারিতভাবে থাকবেই। সেই পেইড কোর্সটা লঞ্চ হবে তোমাদের টেস্টের পরে। তো এখানে দেখো তুল্য রোধ 4 × 4 / 4 + 4, 2 প্লাস এই যে উপরে হবে রোধ দুইটা। যদি দুইটা রোধ প্যারালালে থাকে, এই সূত্রটা কখন ফেলবা? যদি দুইটা রোধ সমান্তরালে থাকে। 3টা বা 4টা রোধ সমান্তরালে থাকলে এই ফর্মুলাটা পড়বে না। তো দুইটা রোধ সমান্তরালে যদি থাকে তাদের তুল্য রোধ বের করার সূত্র কি বলো? এটা R1 হলে, এটা R2 হলে তুল্য রোধ RS কি হবে জানো? RS হবে উপরে হচ্ছে রোধ দুইটার গুণফল R1 × R2, আর নিচে হবে রোধ দুইটার যোগফল R1 + R2। এটা হচ্ছে গিয়া ফর্মুলা, জাস্ট দেখা দিলাম এটা। তাহলে দুইটা রোধই কি 4 × 4 / 4 + 4। সো এখান থেকে তোমরা পাবো হচ্ছে কি 2 প্লাস এই যে 4 × 4 আর হচ্ছে 4 + 4 কত? 2। তাহলে এখানে 2 + 2 কত চলে আসবে? 4 ওহম। সো 4 ওহম আমাদের অ্যান্সার। দেখো এটার আরো একটা, যেহেতু n সংখ্যক সমান সংখ্যক রোধ, এটা বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি R/n। R/n মানে কি? এখানে R/2 ছিল না, সো R/2, তাহলে এখানে কি 4/2, তার মানে আবারও 2, তাহলে 2 + 2 আবারও 4। অনেকভাবে এটা করা যায়, ঠিক আছে? সো এটা বেসিক ক্লাসগুলোতে, এমসিকিউ ক্লাসে তো এত বিস্তারিত দেখানোর সুযোগ নাই, বেসিক ক্র্যাশ কোর্সে এগুলো দেখাবো, ওকে? সো 2 + 2 = 4 ওহম। এই যে আমরা পাইলাম হচ্ছে 4 ওহম। 19 নম্বরে কি বলছে? R3 রোধটিকে অপসারণ করা হলে, তাহলে মনে করো R3 নাই,
এই রোধটা নাই। তাহলে এই রোধটা যদি না থাকে তাহলে আমাদের বর্তনী কি হয়ে গেল বলো তো, সিরিজ হয়ে গেল না, পুরো বর্তনীটা সিরিজ হয়ে গেল। তাহলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা হ্রাস পাবে। মনে রাখবা সিরিজে যদি রোধ থাকে তাহলে প্রবাহ মাত্রা অলওয়েজ কি হয়, হ্রাস পায়। তাহলে যত প্যারালালে থাকবে তত বেশি প্রবাহ মাত্রা বেশি হবে, কিন্তু এখানে যেহেতু সিরিজ হয়ে গেছে তাহলে অবশ্যই বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পাবে। এক নম্বরটা সঠিক। R1 ও R2 এর ক্ষমতা একই হবে না, না না না, রোধের ক্ষমতা P ইকুয়াল টু I স্কোয়ার R, ঠিক আছে। ক্ষমতা বের করার সূত্র কি, P ইকুয়াল টু I স্কোয়ার R। তাহলে দেখো R এর উপর P নির্ভর করে, ঠিক আছে, R এর উপর কি করে, P নির্ভর করে। তাহলে R1 আর R2 কি আলাদা? দেখো তো R1 আর R2 কি একই? না, R1 ও আলাদা, R1 হচ্ছে 2 ওহম, R2 হচ্ছে 4 ওহম। তার মানে ক্ষমতা যেহেতু এই রোধের উপর নির্ভর করে, তাহলে R1 আর R2 এর উপর যেহেতু নির্ভর করে, তাহলে যে P ইকুয়াল টু I স্কোয়ার R লিখছি না, তাহলে দেখো P কি এক হবে না আলাদা হবে? আলাদা হবে। সো এইটা ভুল হয়ে গেছে, মানে 3 নাম্বারটা অবশ্যই সঠিক হবে। উত্তর হচ্ছে কি 1 আর 3। তাও দেখো R1 ও R2 এর মধ্যে দিয়ে একই বিদ্যুৎ, যেহেতু তোমরা এটা জানো সিরিজে আছে, সিরিজে হইলে একই বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, সিরিজে হইলে একই বিদ্যুৎ প্রবাহিত হয়। ক্ষমতা এক হবে না, কারণ আর ভিন্ন ভিন্ন, আর 2 আর 4, তাহলে আর এর মান 2 বসালে এক ভ্যালু পাবা, 4 বসালে আরেক ভ্যালু, তাহলে ক্ষমতা কি হবে না, একই হবে না। কিন্তু এই যে দেখো R1 ও R2 এর মধ্যে দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে, ঘটনা সত্য। এই দুইটার মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ যাবে সেই বিদ্যুতের পরিমাণটা কি হবে, একই হবে, কারণ সিরিজের মধ্যে দিয়ে সবসময় একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। ওকে, সো এটা তো আমরা বুঝে গেলাম। বুঝে গেলে এরপরে হচ্ছে আমাদের কত নাম্বার করতে হবে বলো? এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 20 নাম্বার। নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুত চলে? ওকে, সো শব্দ সবচেয়ে বেশি দ্রুত চলে হচ্ছে কঠিন মাধ্যমে। সো দেখো কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত শব্দ চলে কঠিন মাধ্যমে, তারপরে হচ্ছে দ্রুত চলে হচ্ছে তরল মাধ্যমে, আর সবচেয়ে আস্তে চলে হচ্ছে বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমে। সো কঠিন পদার্থের উদাহরণ কি হইতে পারে? ধরো লোহা, লোহা হচ্ছে কঠিন পদার্থের উদাহরণ। সো এই লোহার মধ্যে আমি যদি শব্দের বেগটা তোমাদের একটু লিখেও দিতে চাই, তাহলে লোহার মধ্যে শব্দের বেগ কত বলো তো? তোমরা কি জানো? জানলে কমেন্ট করো। 5130, তাই না? তাহলে 5130 মিটার পার সেকেন্ড। 5130 মিটার পার সেকেন্ড। তরলের মধ্যে, তরল হিসেবে আমরা কি নিতে পারি? অনেক তরল আছে, আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে পানি নেই। তাহলে পানির মধ্যে শব্দের বেগ কত জানো? 1493 মিটার পার সেকেন্ড। বায়ুটা জানো কিনা বলো তো? বলো বলো বলো। বায়ু হিসেবে আমরা বাতাসই নিতে পারি। তাহলে বাতাস, তাহলে বায়ু হিসেবে আমরা কি নিলাম? আমাদের নর্মাল যে বাতাস আছে সেই বাতাসের শব্দের বেগ কত বলো তো? 330 মিটার পার সেকেন্ড। এটা তো সবার জানার কথা, 330 মিটার পার সেকেন্ড। সো দেখো কঠিন, তাহলে এখানে সবচেয়ে যে পানি, পারদ না, এটা হবে তোমার হচ্ছে পারদ আর হচ্ছে হাইড্রোজেন। এই সবগুলোর মধ্যে লোহার যেই শব্দের বেগ সবচেয়ে বেশি, 5130 মিটার পার সেকেন্ড। সো নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুত চলে? লোহা। ওকে, উত্তল আয়নায় সরদল সর্বদা, আচ্ছা এটা হচ্ছে সরদল না, এটা হবে কি সর্বদা। তাহলে উত্তল আয়নায় সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। ঘটনা সত্য, উত্তল আয়নায় অবাস্তব হয়। অবাস্তব হইলে উল্টা হয় না, অবাস্তব হইলে কি হয় বলতো? সোজা হয়। অবাস্তব হইলে হয় হচ্ছে সোজা, আর বিবর্ধন এক অপেক্ষা অলওয়েজ কি হয় বলতো? ছোট হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা কারেক্ট? 1 আর 3, উল্টা হয় না। তাহলে বাস্তব হইলে উল্টা হয়, অবাস্তব হইলে সবসময় সোজা হয়। তাহলে উত্তল আয়নায় সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে আর বিম্বটা সোজা হবে। উদাহরণ কি? আর বিবর্ধন হবে এক অপেক্ষা ছোট, মানে বিম্বটা বস্তুর থেকে যে আমাদের বিম্ব পাবো সেটা, বা হচ্ছে যে ইমেজ পাবো সেটা অলওয়েজ কি হবে? ছোট হবে। যার কারণে বিবর্ধন এক অপেক্ষা কি হয়? ছোট হয়। মানে বস্তু যেমন হচ্ছে গাড়ির কাছে দেখো না, একদম পুরা বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় আর সবাইকে ছোট 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 দেখা যায়। তো এটাই হচ্ছে উত্তোলন, সেটাই হচ্ছে আমাদের অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, এরপর দেখো এখানে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমারের জন্য, আচ্ছা স্টেপ আপ ট্রান্সফরমার কোনটা? তো আমি যদি জাস্ট নর্মালি একটা ট্রান্সফরমার তোমাদের জন্য আঁকি, একদম সহজে বোঝানোর জন্য আঁকলাম। তো এটা হচ্ছে আমাদের ধরো একটা কুণ্ডলী, আর এইটা হচ্ছে আরেকটা কুণ্ডলী, এগুলো হচ্ছে পাক সংখ্যা, ঠিক আছে, মানে কয়েল পেঁচাইলাম। তো এটা হচ্ছে স্টেপ আপ। তো স্টেপ আপে দেখো তো, এই যে স্টেপ আপে কি হয়, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কুণ্ডলী, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কুণ্ডলী। তো এই পাশের ভোল্টেজ সে তো প্রাইমারি, তো এটাকে আমরা কি বলবো? এইটারে আমরা বলবো হচ্ছে আইপি, ভিপি,
এনপি প্রাইমারি কুণ্ডলীর। আর সেকেন্ডারি কুণ্ডলী যেগুলো সেটাকে আমরা কি বলবো, এই যে আইএস, কারেন্ট হচ্ছে আইএস, ভোল্টেজ হচ্ছে ভিএস এবং পাক সংখ্যা হচ্ছে এনএস। সো এইটা যেহেতু আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, তার মানে স্টেপ আপ ট্রান্সফরমারের কি হয় বলতো, ভোল্টেজকে কি করে বাড়ায় দেয়। তাহলে এই যে দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে, তাহলে ভোল্টেজকে বাড়ায় দেয়। তাহলে ভোল্টেজ এই যে, তার মানে আমরা এখান থেকে দেখতে পাইলাম যে ভিএসটা ভিপি এর থেকে কি হবে বলতো, বড় হবে, কারণ ভোল্টেজ বাড়ায় দেয়। ভোল্টেজ বাড়ায় দিলে পাক সংখ্যাও কি করা লাগে বলতো, বেশি দেওয়া লাগে না। দেখতো এই যে সেকেন্ড কুণ্ডলিতে তুমি পাক সংখ্যা কি দেখতেছো, বেশি দেখতেছো না, ভিএস গ্রেটার দেন কি বলতো, ভিপি। সেকেন্ড কুণ্ডলিতে পাক সংখ্যাও কি দেখতেছো, বেশি দেখতেছো, কি দেখতেছো, ভিএস গ্রেটার দেন ভিপি। আর হচ্ছে আমরা এখান থেকে ভিএস গ্রেটার দেন ভিপি দেখতেছি, আবার এখানে আমরা পাক সংখ্যা যেটা এনএস গ্রেটার দেন এনপি, এটাও আমরা দেখবো। তো পাক সংখ্যা এনএস গ্রেটার দেন এনপি, কারণ সেকেন্ডারি কুণ্ডলিতে দেখো তো পাক সংখ্যা বেশি থাকে। হ্যাঁ, আর হচ্ছে আইএস গ্রেটার দেন আইপি, না এটা হয় না। মানে হচ্ছে এখানে জাস্ট আইএসটা, সেকেন্ডারি কুণ্ডলীর আইএস কারেন্ট ফ্লো কমে যাবে, যেহেতু ভোল্টেজ বেড়ে গেছে কারেন্ট ফ্লো কি হবে বলতো, কমে যাবে। আইএস লেস দেন আইপি, জাস্ট এটা মাথায় লিখে রাখো। স্টেপ আপ ট্রান্সফরমার, তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার কি হবে, এটার উল্টা। স্টেপ আপ ট্রান্সফরমারে এই যে ভিএস সেকেন্ডারি কুণ্ডলীটা পোটেনশিয়াল বেশি হয়, পাক সংখ্যাও সেকেন্ডারি কুণ্ডলীতে বেশি হয়, কিন্তু কারেন্ট কম হয়। অ্যান্ড হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হচ্ছে উল্টা। ওকে, সো এখানে আমাদের অপশন কোনটা রাইট বলতো, 1 আর 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে 22 নাম্বার। 23 এবং 24 করার আগে, 23 এবং 24 করার আগে আমরা 25 নাম্বারটা করে ফেলি। 25 নাম্বারটা কি বলছে, কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি অথবা ইলেকট্রন বের হয়। বিটা রশ্মিটাই কি বলতো, ইলেকট্রন। সো এই ইলেকট্রনটা বের হয় হচ্ছে দুর্বল নিউক্লিয় বল থেকে। এবার হচ্ছে আমরা এই প্রশ্নটা যদি করে ফেলি, 23-এর এই প্রশ্নটা যদি করে ফেলি, বস্তুটির, আচ্ছা দেখো, পানিতে দ্রবণীয় কঠিন পদার্থ এ ও বি, তাহলে পানিতে অদ্রবণীয়, এরা পানিতে মিশে যাবে না। এর আয়তন দেওয়া আছে, আয়তন কিসে দেওয়া আছে বলতো, আয়তন ভিএ, আয়তনটাকে আমরা কি বলতে পারি বলতো, ভিএ। তাহলে ভিএ আয়তন কিসে দেওয়া আছে, আয়তন দেওয়া আছে হচ্ছে সিসি ইউনিটে, মানে কিউবিক সেন্টিমিটার, 1500 কিউবিক সেন্টিমিটার। এটাকে যদি তুমি হচ্ছে মিটার কিউবে নিতে চাও, জাস্ট 10⁻⁶ দিয়ে মাল্টিপ্লাই করলেই সিসি কোথায় চলে যাবে, সিসি থেকে যদি মিটার কিউবে যাইতে চাও, জাস্ট 10⁻⁶ দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মিটার কিউবে চলে যাবে। সো 1500 × 10⁻⁶, এই যে মিটার কিউব। ওকে, তাহলে আয়তন আমরা পেয়ে গেলাম 1500 × 10⁻⁶ মিটার কিউব। ওকে, এরপর হচ্ছে দেখো এই যে এর আয়তন আমরা পাইলাম এটা, এবং হচ্ছে ভর, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি লিখতে পারি, এম এ মানে হচ্ছে ভর, সেটা কত বলতো, 0.9 কেজি, 0.9 কেজি, ঠিক আছে, ভর। তাহলে বি এর ঘনত্ব এর ঘনত্বের দ্বিগুণ, তার মানে হচ্ছে রো বি, এই যে রো বি ইকুয়াল টু কি বলছে বলতো, 2 × রো এ, এটা বলছে। তাহলে পানির ঘনত্ব আবার দিয়ে দিছে হচ্ছে কি 1 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি কে যদি কেজি পার মিটার কিউবে নিতে চাও, তাহলে জাস্ট 1000 দিয়ে কি করে দিবা, গুণ করে দিবা। 1000 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে পানির ঘনত্ব কত দেওয়া আছে বলো তো, পানির ঘনত্ব, তাহলে রো ডাব্লিউ, পানির ঘনত্ব কত দেওয়া আছে বলো, 1000 কেজি। যদি আমরা গ্রাম পার সিসি কে তোমার হচ্ছে কেজি পার মিটার কিউবে নেই, 1000 দিয়ে গুণ করলে 1000 কেজি পার মিটার কিউবে পৌঁছে যাবে, কেজি পার মিটার কিউবে পৌঁছে যাবে। তো রো ডাব্লিউ পাইলাম। ওকে, এখন এই সবগুলো দেওয়া ছিল। আবার জি এর ভ্যালু তো 9.8, এটা তো তোমরা জানো। তো বলছে এ বস্তুটিকে পানির 0.5 মিটার গভীরে নিলে কত চাপ, তাহলে পানির ভেতরের চাপ, তাহলে পি এ যদি আমরা বের করতে চাই, সেটার ফর্মুলা কি এইচ রো জি। এখন এইচ আমাদের দেওয়া আছে, জি দেওয়া আছে, রো এ তো নাই, রো এ নাই, তো আমরা রো এ বের করব। তো এখান থেকে দেখো আমরা জানি হচ্ছে রো এ মানে রো কি বলতো, রো বের করার ফর্মুলা হচ্ছে m/v, তাহলে m/va, তাহলে m/v, m কত, m হচ্ছে 0.9, আর va কত, এই যে 1500 × 10⁻⁻6। ওকে, সো এইখান থেকে তুমি জাস্ট পেয়ে যাবে কত, 600 কেজি পার মিটার কিউব। ওকে, সো এখানে আমাদের এইচ কত, এইচ হচ্ছে আমাদের 0.5, রো কত, রো হচ্ছে আমাদের রো এ 600, তাহলে 0.5 × 600, জি কত আমাদের 9.8। তো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে তাহলে কত পেয়ে যাবা, 2940 প্যাসকেল। তুমি ক্যালকুলেটারে বসায় একটু চেক করো তো, আমিও একটু চেক করি, দাঁড়াও। এই যে 0.5 × 600 × 9.8 এইচ রো জি, তাহলে আমরা 2940 প্যাসকেল পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের বলছে কি এ ও বি বস্তুটি পানিতে ছেড়ে দিলে কি হবে, আগে আমরা দেখি। যদি আমরা এখানে একটা পানি নিই, তাহলে এই যে এখানে পানি, যেটার পানির ঘনত্ব দেওয়া আছে কি রো ডাব্লিউ,
রো ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো 1000, রো ডাব্লিউ হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এখন রো এ কত বলতো, রো এ মানে এর ঘনত্ব কত 600 কেজি পার মিটার কিউব, একটু আগে আমরা বের করলাম কেজি পার মিটার কিউব। এখন দেখো রো বি, বি এর ঘনত্ব, এর ঘনত্ব ডাবল, তাহলে রো বি কি হবে বলতো, রো বি হবে হচ্ছে 1200 কেজি পার মিটার কিউব। এগুলো তোমার কিন্তু বের করতে হবে না, দেখো কত সহজে আমরা বের করে ফেললাম, তাই না? এগুলো একদম সহজে আমরা বের করে ফেললাম। তো এখন দেখো এখানে তুমি যদি এখন এইটাকে চুবাও, এ কে চুবাবে বি কে চুবাবে, ফার্স্ট অফ অল রো এইটার মধ্যে আমরা চুবাবো, সো এটা আমাদের ভালো কথা, আমরা এটার মধ্যে চুবাবো। এখন তুমি যদি হচ্ছে এ কে চুবাও, তাহলে এর ঘনত্ব কি বলতো কম না, পানির থেকে এর ঘনত্ব কি কম না, তাহলে এটা কি ভাসবে, এ ভাসবে। আমরা জানি যে কখন ভাসে কখন ডুবে, এ হচ্ছে ভাসবে, এ ভাসবে। কেন এ ভাসবে? কারণ হচ্ছে এই যে ডুবতে হইলে যে বস্তুটা ডুববে সেই বস্তুটার ঘনত্ব, যে বস্তুটা ডুববে তার ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কি হবে বলতো, তরলের ঘনত্ব থেকে বড় হইতে হবে, তরলের ঘনত্ব থেকে বড় হইতে। দেখো কোন একটা বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বড় হইতে হবে, তাহলে ডুববে। তাহলে আমরা বস্তুর ঘনত্বকে ধরো হচ্ছে, আমরা যদি বস্তুর ঘনত্বকে ধরো রো অবজেক্ট ধরি, হ্যাঁ, এবং হচ্ছে যে আমাদের তরলের ঘনত্ব সেটাকে যদি আমরা রো এল ধরি, তাহলে যদি রো অবজেক্ট গ্রেটার দেন রো এল হয়, তাহলে তিনটা কেস। প্রথম কেস, এই কেসে হচ্ছে কি হয়ে যাবে বলতো, ডুববে, এই কেসে হচ্ছে ডুববে, আর রো অবজেক্ট আর হচ্ছে রো এল যদি সমান হয়ে যায় তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে ডুবো অবস্থায় ভাসবে, ঠিক আছে? নিমজ্জিত, মনে করো ডুবতেছে ভাসতেছে, এরকম নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাই না? নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি ছোট হয় এই যে রো অবজেক্ট লেস দেন রো এল, মানে হচ্ছে লিকুইডের থেকে, যেই লিকুইডে ডুবাবা সেই লিকুইডের থেকে অবজেক্টের ঘনত্ব যদি কম হয় তাহলে কি হবে বলতো, সো এটা হচ্ছে ভাসবে, ঠিক আছে? সো এইটা আমাদের ওকে। এখান থেকে দেখো এই যে আমাদের এখানে রো নট ইজ লেস দেন রো, তাহলে রো নট কত 600, তাহলে 600 হইলে এটা তো ছোট, তাহলে এটা কি হবে বলো তো, ভাসবে, তাহলে এ ভাসবে। আর বি এর জন্য দেখো তো এটা কত 1200 মানে কি এটার থেকে বড় না, এই যে অবজেক্ট মানে বস্তুর যে ঘনত্ব সেটা হচ্ছে কি এখানে যাকে মানে তরলের থেকে বেশি, তার মানে কি ডুববে, তাহলে বি ডুবে যাবে, এ ভাসবে, তাহলে এ ভাসবে কিন্তু বি ডুবে যাবে। সো ভাসবে না ডুববে এই কনসেপ্টটা দিয়ে বুঝবা, ভাসবে না ডুববে এই কনসেপ্টটা দিয়ে বুঝবা। সো এখানে আমরা দেখলাম যে যেহেতু বস্তুর ঘনত্ব বেশি, বি বস্তুর ঘনত্ব বেশি, তাহলে বি ডুবে যাবে, আর এ বস্তুর ঘনত্ব যেহেতু কম তাহলে এ ভাসবে। যদি দুইটার ঘনত্ব সমান হতো তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসতো। সো এই ছিল আমাদের প্রশ্ন। দেখো অনেক 25 মিনিট টাইম পাবা, বাট আমি এখানে প্রায় 40 মিনিট ধরে কথা বলতেছি। এটা কেন? কারণ হচ্ছে আমি তোমাদের বিস্তারিতভাবে বুঝাইছি, বাট বিস্তারিতভাবে তুমি যদি এগুলো জানতা তাহলে এটা সলভ করতে সর্বোচ্চ 20 থেকে 21 মিনিট তোমার টাইম লাগতো হাইয়েস্ট, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করো না, তোমরা জাস্ট সবগুলো বিষয়কে আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করছি দেখে আমার এত টাইম লাগছে। আমি ডিরেক্টলি শুধু করে যাইতাম তাহলে অবশ্যই আমার এত টাইম লাগতো না। সো আশা করি সবাই বুঝে গেছো। সো এখানে আমি ভিডিওটা শেষ করতেছি, পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা।